আসে মানুষ ঘোরার জন্য। এখানে নদীতে পর্যটকের অনেক নৌকা। আসলে ওরা আসসালামু আলাইকুম। এত সময় তো শুনলেন আমার ফ্রেন্ডের কাছ থেকে এই যে জায়গাটা নিয়ে বিস্তারিত। তো আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে যাচ্ছি আপনার হচ্ছে একটু ট্যুরে। তো আমরা বাইক দিয়ে যাচ্ছি, আমরা হচ্ছে রাস্তা দিয়ে যে যাচ্ছি। আমাদের ট্যুরের ভিডিওটি একটু রাস্তার করলাম। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে পুরো ভিডিওটি দেখার পর অবশ্যই জানাবেন। তো আমরা হচ্ছে শক্তেরকলা বাজার থেকে মিয়ারচরের যে রাস্তাটি আছে এই রাস্তা ধরে আমরা হচ্ছে যাব এখন জাদুকাটা নদীর জাদুকাটা নদীর তীরে অবস্থিত যে আপনার হচ্ছে আছে আপনার লাউরের ঘরের ওইখানে আপনার অনেক সুন্দর একটি জায়গা আছে, সেটি দেখাবো। না হ্যাঁ না কিছু না, এখানে রাজ্যের বিল তো করে 10 মিনিট হয়ে যাব, সমস্যা নাই। আর জেসা ভাল কম জেস্তা মানে খারাপ কথা বাদে জেস্তা তুই জেস্তা কো হ্যাঁ এরকম ঢুকাই দিব নি তার। এখন হচ্ছে আমি দেখাই লই কিন্তু এখানে আছে। হোয়াটসঅ্যাপ গাইস, আমরা চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও করার জন্য। আমরা আসছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুনামগঞ্জের একটা প্রত্যন্ত অঞ্চল। এখানে অনেক মানুষ আছে। এই যে ক্যামেরাটিকে দেখান, এই যে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক ঢাকা থেকে, এরপরে মনে করছেন চাঁদপুর থেকে, চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, বেশিরভাগ মানুষ ঢাকা থেকে আসে। সিলেটেও যারা আছেন সাদা পাথর দেখতে আসে বা ওইখান থেকে আবার এখানে ঘুরতে আসে। তো বিষয়টা হচ্ছে সবকিছু মিলিয়ে এই যে পরিবেশটা আসলে মনোরম, সৌন্দর্য, স্নিগ্ধ করে দেয়। আসলে মন খারাপ যদি থাকে এই জায়গাটায় আসবেন, নিশ্চিত মন ভালো হয়ে যাবে। তো আজকে মনটা কেমন জানি লাগতেছিল। তো আমার সাথে আমার চাচা আছে, প্লাস আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তো ওনার সাথে চলে আসলাম মন ভালো করার জন্য। এই যে মুক্ত আকাশের দিকে তাকিয়ে, স্নিগ্ধ বাতাসে, একটা কোলাহল পরিবেশে দাঁড়িয়ে কিছু কথা বলতেছি। তো আপনারাও যারা মন খারাপ হয়, মন খারাপ হলে এদিকে আসবেন। নৌকা দিয়ে আসলে আরো ভালো হয়, আমরা বাইকে করে আসি। তো ওই যে শিমুলবাগ, তো ওই শিমুলবাগও আসতে পারেন। এদিকে আসলে আবার ওইদিকে, হ্যাঁ ওইদিকে আবার ফেরি আছে, ফেরি করে আপনি আবার যেতে পারবেন শিমুলবাগে। তো শিমুলবাগও কিন্তু অনেক বিখ্যাত, দেশ এবং অন্যান্য অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে ঘোরার জন্য। এখানে নদী পর্যটকের অনেক নৌকা। আসলে ওরা দূর থেকে, হ্যাঁ আসলে কাছে গিয়ে জিজ্ঞেস করলে বলতে পারবো যে আসলে ওরা কোথায় থেকে আসছে। তো বিষয়টা হচ্ছে যে এক একজন এক এক জায়গা থেকে আসছে, এখানে মাঠে এসছে, এই যে চেষ্টা করতেছে। তো বিষয়টা হচ্ছে সবকিছু মিলিয়ে আসলে এই পরিবেশটা অনেক সুন্দর, প্রাকৃতিক যে একটা শান্তি আর প্রশান্তি খুঁজে পাওয়ার যে একটা জায়গা, এটা আসলে এই জায়গাটা না আসলে বুঝতে পারবেন না। মানুষের যে আকুতি, মানুষের যে একটা আছে না, যেমন মনস্তান্ত্রিক শান্তি বলতে যা বোঝায় আর কি, যেটা আপনি আপনার কোথাও পাবেন না, আপনার ফ্যামিলিতেও পাবেন না, সেই শান্তিটা আসলে এখানে পাবেন। এলাহান্দি নাকিতা আসলে সত্যি কথা বলতে কি, শান্তির জন্য আসলে এদিকে করব। হ্যাঁ, ঘোরাঘুরি করার এটা হবি, মানে আমার একটা শখ। তো বিষয়টা
নিয়ে আসতে পারেন, মানুষ কক্সবাজার যায়, আপনি এখানে আসতে পারেন, এখানে খুব কাছে। ওই যে দিকটা নির্দেশন, দিকটাই হচ্ছে শিমুলবাগ। ওই পারেও দেখা যাচ্ছে যে বিশাল বুকিং। আজকে তো শুক্রবার, আজকে আরো মানুষের ভিড়টা একটু বেশি। সবাই যে ফ্রাইডে, শুক্রবারটাই আসলে সিলেক্ট করে আর কি ঘোরাঘুরি করার জন্য। তো আসবেন, সাঁতার কাটলেও আসলে মন ফ্রেশ হয়ে যাবে। ও যারা সাঁতার জানেন না তারা কিন্তু আবার লাইফ জ্যাকেট আনতে ভুলবেন না। আর যদি নৌকায় করে আসেন তো লাইফ জ্যাকেট তো নৌকা থেকে দিয়ে দিতে পারে, সমস্যা নেই। তো কোনো অংশে কম নয় এই জায়গাটা, আসতে পারেন, আসতে পারেন, সমস্যা নেই। তো আমার চোখে কেমন জানি লাগছিল, চশমাটা পরে নেই। তো বিষয়টা হচ্ছে আসলে আমাকে কেমন লাগছে এই পরিবেশে একটু, আমি আমি ভিডিওটা আপলোড করার পর অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এই পরিবেশটা যে অনেক শান্ত, সুশীল, প্রাকৃতিক যে পরিবেশ, আসলে নদীটা অনেকদিন যাবৎ বন্ধ। এটা পর্যটক কেন্দ্রর একটা বিষয় নিয়ে আসলে সরকার থেকে এটা একটা স্টে করে দেওয়া হয়েছে, নদীটা আসলে এখন বন্ধ আছে। নয়তো এই ঠিক এমন সময় যদি আমরা আসতাম নদীতে, নৌকা যে বালি উত্তোলন করতেছে, পাথর উত্তোলন করতেছে, আবার দেখা যাচ্ছে যে কিছু কর্মীরা এই কয়লা নিয়ে কাজ করতেছে, কয়লা তো উত্তোলন করতে চাচ্ছে। আর কিছু কিছু আছে আবার ওই যে বড় টিউব, ওই টিউবে করে বড় পাথরগুলা যে এগুলো বাছাই করে তুলতেছে, মানে বিশাল একটা ব্যবস্থা। তো এটা পর্যটনের জন্য ভালো, আবার যদি নদীটা খুলে দেওয়া হয় তাহলে আরো বেশি ভালো। আমাদের যে প্রত্যন্ত অঞ্চল, এই নদীর উপর নির্ভর করে 70% অর্থনীতি। তো আসলে আমাদের এদিকে যে অনেক মানুষ বেকার, মূলত এই নদীটা বন্ধ হওয়ার কারণে। তো নদীটা খুললে আসলে বিষয়টা ভালো হয়। তবে নদী যদি চালু থাকতো তবে এসে আপনি এতটা ফিল পেতেন না। তবে শুক্রবারে নদী বন্ধই থাকে, আপনি নদী খোলার পরেও যদি শুক্রবারে আসেন এদিকে, তবে আপনি সেই একটা চিল পাবেন। তবে বিকাল বেলা আসলে সবচেয়ে বেশি ভালো। তো আসলে আসবেন বিকেল বেলা। তো আমরা ওইদিকে যাব। প্রজেক্ট ছিল তো, সরকার পতনের জন্য আসলে বিভিন্ন কারণে থাকতে পারে, আসলে আসলে এগুলো আসলে আমি বেশি বুঝি না, যে কাজটা বন্ধ হয়তো হয়ে গেছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ভালো, এগুলো ধরতে পারেন যে টাকার উপর হাঁটতেছি, এত মূল্যবান ভালোগুলা, মানে কি বলবো, এই ভালোগুলো ঢাকা গিয়ে পুষতে পুষতে মনে হয় অনেক টাকা হয়ে যায়। তো যাই হোক, এই পরিবেশটা অনেক সুন্দর, আসবেন ঘুরবেন। আবার হচ্ছে যে মানে এই কাছেই সবকিছু, এই যে আপনি লাউড়েগড়, আবার পাচ্ছেন আপনি বিশাল এক মরুভূমি,
হ্যাঁ, বালির বালির মরুভূমি। যদি কেউ এসে একটা ভিডিও করেন যে যে আমি সৌদি এসে গেছি, হ্যাঁ মরুভূমিতে, তাও অবিশ্বাস করার কিছু নেই, ওই দিকটা আরো বেশি। এরপরে আপনি যদি কক্সবাজার এসেছি, একটু সাঁতার কাটেন, হ্যাঁ, তো এটাও আসলে চিল আছে। তো বারিকেটিলা এটা তো নাম করা জায়গা, সবাই আসে ওইদিকে। শিমুলবাগ নাম করা জায়গা, সবাই আসে। লাউডেগর নাম করা জায়গা, সবাই আসে। আসলে এই যে জায়গাটা, এটা খুবই তিনোটা জায়গা খুবই কাছে। এই যে 10 মিনিট 15 মিনিট নৌকা দিয়ে গেলে আপনি আসলে তিনোটা জায়গা ঘুরতে পারবেন। আবার ওই পাশে আপনি পাবেন হচ্ছে নীলাদ্রি, লাকমা, আবার পাহাড়ের যে বিভিন্ন সৌন্দর্য, কাশবন, এগুলো সবগুলো ওইদিকে আছে। আর একটা বিষয় হচ্ছে যে ওইদিকে গেলে আপনি দেখতে পারবেন যে উপজাতি মানুষ আছে, ওরাও খুব মিশুক। আপনি যদি কোনো রাস্তা চিনতে পারছেন না, ওনাদেরকে যদি বলেন, খুব সুন্দর আপনাকে খেয়ে দেবে। কিছু কিছু উপজাতি পাওয়া যায় যে আসলে সাথে করে নিয়ে আপনাকে ওই জায়গাটা ঘোরাবে। ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা করে আসতেছে, হয়তো ওরা পাথর উত্তোলন করবে। নদী বন্ধ, পাথর হয়তো খানিকটা উত্তোলন করা যায়, ওটা আবার ওই পাশে থেকে। আবার যে বারিকাটিলা, ওইটার ওই পাশে আবার হচ্ছে ভারত। হ্যাঁ, ওইটা হচ্ছে আবার ভারতে পড়ছে, যে ইন্ডিয়ায়। আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের পাহাড় আসলে অনেক ছোট, ইন্ডিয়ার পাহাড়গুলো আসলে অনেক বড়। আবার ওইদিকে আছে আপনার ঝর্ণা, সবকিছুই আছে। তো লাউড়াগড়ার মানুষ, বালিজুড়ির মানুষ, যে সুনামগঞ্জের যে তাহিরপুর, এরপরে আপনার মনে করেন আনোয়ারপুর, বাদাঘাট, সত্যারকলা, বিভিন্ন জায়গা আছে। এই সব জায়গার যে শ্রমিক ভাইয়েরা আছে, সবাই এই নদীর উপর নির্ভরশীল। 70% যে তার অর্থনীতি, সবকিছু এখান থেকেই নির্ভর করে। তো এখন আসলে নদীটা অফ আছে পর্যটনের কেন্দ্র করার কারণে, একটা স্টে করে দেওয়ার কারণে, বিভিন্ন রাজনৈতিক কারণে নদীটা বন্ধ আছে। তো আসলে এই বিষয়টা না বলি, এটা আসলে এত বেশি আমি বুঝিও না। তো বিষয়টা হচ্ছে এদিকে সব জায়গায় সুন্দর। হ্যাঁ, তো ওইদিকে যাব, ওই দিকটা আরো বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এত সময় তো শুনলেন আমার ফ্রেন্ডের কাছ থেকে এই যে জায়গাটা নিয়ে বিস্তারিত। তো সে হয়তো বলছে অনেক কিছু, কিন্তু তারপরেও আমি বলবো যে কমই বলে ফেলছে। হ্যাঁ, চলুন আমি একটু বলি এই জায়গাটা নিয়ে। প্রথমত হচ্ছে এই জায়গাটার প্লেসটার নামটা বলি। প্লেসটা হচ্ছে আপনার সিলেট জেলা। তো সুনামগঞ্জ জেলার ভিতরে তাহিরপুর থানার অন্তর্গত। এটা হচ্ছে আপনার বলতে পারেন একটা মিনি কক্সবাজার। হ্যাঁ, বাজার গিয়ে তো যে একটা ফিল, হ্যাঁ, এই যে ফিল, আপনি কক্সবাজারে গেলে এরকম কিন্তু বালুর মধ্যে আপনার হচ্ছে যে পানি, হ্যাঁ, কক্সবাজারে যে আপনার সাগরটা আছে, ওই সাগরের মধ্যে কিন্তু এরকম পানি। হ্যাঁ, তো এরকম পানির যে সৌন্দর্যটা, ঢেউ খাইতেছে পানির, হ্যাঁ, পানি যে ঢেউ খাইতেছে, এই ফিলটা কিন্তু আপনি এখানে আসলে পাবেন। কারণ হচ্ছে কক্সবাজার গেলে আপনি দেখবেন যে বালু আছে, হ্যাঁ, বালুর মাঠ, মরুভূমির মতো। তো আপনি যদি এখানে আসেন, এখানেও কিন্তু মরুভূমির মতো পাবেন একটা বিষয়। হ্যাঁ, আর হচ্ছে পানি পাবেন। আবার হচ্ছে সাগরের মতো একটা নদী আছে, যেটার নাম হচ্ছে জাদুকাটা নদী। এটাতে আসলে মানে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ঢাকার, অনেকে আসে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এলাকা, এই সাইডটা। আপনি ওই যে দেখেন যে পর্যটক আছে। আবার এখানে যে বালুর মাঠ, এখানে বাচ্চারা খেলতেছে, পোলাপান ফুটবল খেলতেছে। তো বলবো যে যারা যারা কক্সবাজার যান নাই, হ্যাঁ, কক্সবাজার যারা যান নাই, কক্সবাজারের একটা ফিল পাবেন। মানে আমি 100% শিওর এটা হচ্ছে কক্সবাজার, মিনি কক্সবাজার।
তো এটা মিনি কক্স, এই যে আমাদের যে মিনি কক্সবাজারটা এটা কোথায় পড়ছে, এটা হচ্ছে তাহিরপুর থানার যে, হ্যাঁ, লাউরেরগড় বলে। আপনারা তাহিরপুর আসলে অথবা সুনামগঞ্জ আসলে আপনারা যদি বলেন যে লাউরেরগড় যাব, বারিকটিলা যাব, ওখানে বাইক আছে, আপনার সিএনজি আছে, হ্যাঁ, বিভিন্ন গাড়ি আছে, কার আছে। আপনারা চাইলে ওদেরকে বললেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে। হ্যাঁ, তো মানে আপনারা আসবেন, ঘুরে যাবেন। আর হচ্ছে আরেকটা বিশেষ কথা বলতেই হয়, হ্যাঁ, নগরী অথবা যে এলাকাগুলায় মানুষ বেশি ঘুরতে যায় বেশিরভাগ, ওই এলাকাগুলাতে ঝামেলা হয়, টুকটাক ঝামেলা হয় আপনার, যে পর্যটকদের সাথে ওই যে লোকাল মানুষজন খারাপ বিহেভ করে। যাই হোক, আমি ওই দিক থেকে বলবো যে আপনি আমাদের সুনামগঞ্জে আসেন। হ্যাঁ, সুনামগঞ্জে আসলে বুঝতে পারবেন সুনামগঞ্জের মানুষ কেমন অতিথিপরায়ণ। হ্যাঁ, আমি 100% শিওর, এই পর্যন্ত আমি কোনো নিউজে দেখি নাই, কোথাও দেখি নাই যে সুনামগঞ্জে কেউ ঘুরতে আসার পরে যে কোনো সমস্যা হয়েছে বা কোনো পর্যটকের সাথে কেউ খারাপ বিহেভ করছে। হ্যাঁ, তো শুধু করব। হ্যাঁ, এই যে জায়গাটা দেখতেছেন একদম মনপুরা দ্বীপের মতো। হ্যাঁ, মানে আপনারা হয়তো ওই ছোট থাকতে একটা ছবি দেখছিলাম, একটা মুভি দেখছিলাম যে মনপুরা, হ্যাঁ, একটা মনপুরা দ্বীপের মধ্যে যে করে। তো ওই ছোট ফিলটা মনে হয় বড় হয়ে পাইতেছি। কারণ কি, কারণ ছোট থাকতে তো আমরা এদিকে আসতে পারতাম না, কারণ ফ্যামিলি থেকে চাইলেও আসতে দিত না, সবকিছু মিলায়া। তো এখন তো হচ্ছে হ্যাঁ, আপনার মনে করেন যে কোনো দিকে চাইলে আসতে পারে। এখন আসা ছোট থাকতে ফিলটা হয়তো, এই জায়গাটা হয়তো আরো আগে থেকে এরকম ছিল, কিন্তু আমরা ছোট থাকতে আসতে পারি নাই, ফ্যামিলি থেকে হয়তো দেয় নাই, অথবা বাচ্চা ছিলাম এতটা বুঝি নাই, সবকিছু মিলাইয়া। তো এখন বড় হয়েছি, আমরা যেভাবে মন চায় সেভাবে চলতে পারতেছি, ঘুরতে ফিরতেছি পারতেছি, সবকিছু মিলাই আর কি। তো এটা এটা কিন্তু আপনার এই নদীটার নাম হচ্ছে জাদুকাটা নদী। যারা হচ্ছে বর্তমানে বাংলাদেশে ভাইরাল একটি প্লেস হচ্ছে জাদুকাটা নদী, শিমুল বাগান, বিশেষ করে তাহিরপুরের যে টাঙ্গর হাওর। হ্যাঁ, এটা কিন্তু টাঙ্গর হাওর এলাকাতেই পড়ছে। তো সব কিছু মিলাইয়া আপনারা আসবেন, ঘুরবেন। হ্যাঁ, আর যদি কারো কোনো, আশা করি এ পর্যন্ত কারো সমস্যা হয় নাই, ফিউচারেও হবে না। হ্যাঁ, আর হচ্ছে কারো কোনো সমস্যা টমস্যা এখানে, তো অবশ্যই জানাবেন আমাদেরকে। হ্যাঁ, আমাদেরকে জানাবেন, আমরা এইখানের স্থানীয় হিসেবে আমাদের যতটুকু লাগে সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদেরকে। হ্যাঁ, তো একটু জায়গাটা দেখেন, জায়গাটা মানে এই যে বিকাল বেলা, আজকে আসলে ফ্রাইডে, তো ওই যে নদী, পর্যটকের যে নৌকা, হ্যাঁ, নৌকা আসতেছে যাইতেছে, এক পার্টি আসতেছে আরেক পার্টি যাইতেছে। আর ওই পাশে, হ্যাঁ, ওই পাশে দেখেন, ও আরেকটু দূরে কিন্তু একটা আপনার ফেরিঘাট আছে, একটা ফেরিঘাট আছে। হ্যাঁ, আপনারা হচ্ছে ফেরি, ওই ফেরি দিয়ে পার হয়ে আপনার ওই যে টিলার উপর দিয়ে আপনি যাইতে পারবেন। এই যে আপনার হচ্ছে এই পাশে হচ্ছে শিমুল বাগান আছে, আবার সোজা হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে আপনি যাইতে পারবেন হচ্ছে টেকের ঘাট, নীলাদ্রি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার, তো চলুন আমরা যে এই যে মনপুরা দ্বীপের মতো জিনিসটা, হ্যাঁ, এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আমরা পানি দিয়ে হাঁটবো, কক্সবাজার মনে করেন আমরা কক্সবাজারে, ও মা অনেক ঠান্ডা আছে পানি কিন্তু।
আপনারা মানে পানি দেখলে আপনাদের গোসল করতে মন চাইবে। মনপুরা দ্বীপে আসলে এটা মনপুরা দ্বীপ হয়তো মানুষের নাম দিয়েছে, কিন্তু মনপুরা দ্বীপে আসলে মানুষের মন যে একদম চাঙ্গা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, যে একটা ফিলিংস পাওয়া যায়, যে একটা মোমেন্ট, সৌন্দর্য, এই সৌন্দর্যটা আপনি চাইলেই এই ঢাকা শহরে বৈশা উপভোগ করতে পারবেন না, ফিলও নিতে পারবেন না। কারণ হচ্ছে এই সৌন্দর্য আপনাকে সরাসরি তো সবাই যে এরকম সৌন্দর্যের যদি আমরা না আসি এই সাইড গুলাতে, হ্যাঁ আমরা কিন্তু আপনাদের জন্য কষ্ট করে পানির মধ্যে হেঁটে ভিডিও শুধু বাংলাদেশ একটি কক্সবাজার মনপুরা দ্বীপের মতো একটি সুন্দর জায়গা আছে বাংলা, যেটা পড়েছে সুনামগঞ্জ জেলায়। হ্যাঁ, টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসেন। টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসলে তো হবে না ভাই, এই এলাকায় তো অনেক সৌন্দর্য জায়গা আছে। এই যে কক্সবাজারের মতো একটা জায়গা, এই জায়গাটা কি আপনারা উপভোগ করেছেন? এখন যারা হচ্ছে এই বুট দিয়ে আসেন, বুট দিয়া এই যে নৌকা নদী দিয়ে আসেন, হ্যাঁ এই বুট দিয়া যে আসেন, কিন্তু বুটের আসার পর শুধু টাঙ্গুয়ার হাওরে ফিল নিলে হবে? টাঙ্গুয়ার হাওরে কি আছে? ওখানে শুধু পানি আর পানি আর গাছ। হ্যাঁ, একটা হচ্ছে ওয়াচ টাওয়ার আছে, ওইটার উপরে উঠে ওটার ছবি টবি উঠায়, কিন্তু প্রকৃত আপনি হচ্ছে যে কক্সবাজার অথবা ঘুরানির যে স্বাদটা, ওই স্বাদটা তো আপনি এখানে না আসলে পাবেন না ভাই। মূলত হচ্ছে আপনি যদি একটা ট্যুরে আসেন, টাঙ্গুয়ার হাওরে ট্যুরে আসেন, তাহলে এক ট্যুরের মাধ্যমে আপনি কয়েকটা ফিল পাবেন। প্রথমত হচ্ছে টাঙ্গুয়ার হাওরে পেলেন হাওরের পানি টানি, হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে আপনি হচ্ছে শিমুল বাগান, হ্যাঁ উক্ত এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় শিমুল বাগান হচ্ছে এটা। তো আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি এখানে আসলে কক্সবাজার যাবেন কেন? কক্সবাজার না যেয়ে আপনি এদিকে আসেন, এদিকে এসে কক্সবাজারে ফিল নেন, তাহলেই তো হয়। হচ্ছে আপনার যে যে তো আমরা চলুন আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, আরেকটু আমরা আরেকটু জায়গা, আরেকটা সুন্দর জায়গা আছে এই জায়গা, এই প্লেসের ভিতরেই আমরা ওই জায়গাটাতে যাব আপনাদেরকে নিয়ে। তো আমাদের সাথেই থাকুন, চলুন লেটস গো। আমার খুব একটা ইচ্ছে ছিল যে আমার একটা বান্ধবী আছে, আসলে আমি একটা জায়গায় জব করতাম, সেটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সোনারগাঁও। ওইখানে আমি একটা জব করতাম হচ্ছে যে আইটেল, ইনফিনিক্স, টেকনো যে অ্যান্ড্রয়েড ফোনগুলো তৈরি করা হয়, আসলে ওইখানেই আমার একটা জব ছিল। তো আমি ছিলাম প্যাকিংয়ে লাইন অ্যাসিস্ট্যান্ট ছিলাম। বলেন, বা একটা ভালো একটা দিক তো থাকেই প্রমোশনের জন্য। জড়াইতে এমন আচ্ছা। তো আসলে আমার একটা কল আসছিল, এই জন্য আসলে ভিডিওটা একটু স্কিপ করা হয়েছে। তো আমার গল্পটা হচ্ছে যে যখন আমি লাইন অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তখন আসলে আমার নাম তো হচ্ছে সাময়িন কবির। আসলে গাইস সরি, রং বি স্টার্টিং পয়েন্ট আমার নামটা বলছি, প্রথমে কিন্তু নামটা বলি নাই। আমার নাম সাময়িন কবির। তো কেউ কেউ সাময়িন বলে, কেউ কেউ আবার কবির বলে। তো আমি যে কোম্পানিতে ছিলাম সেখানে কিন্তু আবার আসলে আমাকে অনেকেই কবির বলে ডাকতো, সাময়িন খুব কম মানুষই বলতো। তো যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার নাম কি বা আপনার নাম কি, তখন আমি বলছিলাম যে সাময়িন কবির। তো বেশিরভাগ পিপল, কলিগ, হ্যাঁ জায়েদ, সবাই আমাকে কবির বলেই ডাকতো। তো হঠাৎ একদিন আমার দেখা হয় একটি মেয়ের সাথে। কথাটা শুনে আশ্চর্য লাগবে আপনাদের কাছে, মেয়েটার নাম কবিতা।
তো আমার নাম কবির আর মেয়েটার নাম কবিতা। এটাকে একবার মজা করে, ওরই একটা কলিগ ছিল, সে কিন্তু আবার ছিল হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্টের। আমি আলাদা ডিপার্টমেন্টের, আমি প্রোডাকশনের ছিলাম আর ওর ছিল কোয়ালিটি। তো উনি একটা গান বলতো, কবির লেখা যত কবিতা। তো ও আবার হাসতো হুস করে। তো আমার সবচেয়ে ব্যর্থতা এটাই যে ও আমার খুব ভালো বন্ধু হয়েছিল, কিন্তু আমি ওকে ভালোবাসতাম, কিন্তু বলতে পারিনি, আজও বলতে পারি নাই। আমার এখনো মাঝে মাঝে তার সাথে কথা হয়। আমি চাকরিতে রিজাইন করে আসছি হবে বছর দেড়েক, কিন্তু সে এখানেই আছে। তো মাঝে একবার আমি গিয়েছিলাম, তো তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। হ্যাঁ, অনেক ভালো একটা মেয়ে আমার দেখা, বা আমার দেখা হয়েছে। আমার যতগুলো মেয়ে ফ্রেন্ড আছে, যতগুলো বলতে আমার 2-4 জন মেয়ে ফ্রেন্ড আছে, তো সবচেয়ে বেটার আর সবচেয়ে বেস্ট কবিতা। কবিতা, আমি তো মনে মনে মানে ওকে নিয়ে অনেক কিছুই ভাবতাম। ওর সাথে যে আমার ব্যক্তিগত যে চলাফেরা, দুই একবার ঘুরতে গিয়েছিলাম, তো প্রত্যেকটা বিষয় এক একটা অক্ষরে আমার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ। তো এত ইমোশনাল একটা বিষয় ছিল। তো চাকরি করার ক্ষেত্রে ওর সাথে ওরে অনেক জ্বালাইছি এক কথায়। মানে ওরে অনেক কিছু বলতাম, অনেক বকতাম, আবার ঘুরতে যাইতাম, ওর সাথে অনেক অভিমানও করতাম, রাগ করতাম। আমি আবার একটা হচ্ছে কি, অনেক আবেগপ্রবণ। তো কেউ যদি কোনো একটা কথা বলে, কিছু কঠিন কথা আছে না, তো কঠিন কথা বললে আমি নিতে পারি না, আমি থমকে যাই, মানে রাগ করে ফেলি আর কি, এরকম আর কি। তো আমাকে এরকম কিছু কথা বললে আসলে আমি রাগ করতাম। তো আমার আসার সময় ওর সাথে অনেকদিন কথা হয় নাই আমার, মানে রাগ করার মধ্যে দিয়েছিলাম। তো একটা বিশেষ কারণে আমি রিজাইন দিয়ে চলে আসছিলাম। তো আসার সময় ওকে বলে আসছিলাম যে কবিতা, ও আমাকে দোস্ত বলে ডাকতো, আমি ওরা দোস্ত বলে ডাকতাম। ওই যে দেখা হইলে আমি হাতে হাতে এইভাবে দিতাম, ওর হাত আমার হাতে এইভাবে দিতাম। তো এ তো একটা মানে টান, আত্মার যে ভালোবাসা ছিল, আত্মার যে ভালোবাসা, এত একটা আত্মার ফ্রেন্ড ছিল, এত ক্লোজ ফ্রেন্ড ছিল, মানে খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো তার সাথে যে আমার যে আসলে কথোপকথন, তা আসলে আমার স্মৃতি একদম লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। ওর সাথে যে কথাগুলো, ও আবার অনেক মিষ্টি একটা মেয়ে, অনেক সুন্দর করে কথা বলতো, অনেক কিউট, ও অনেক স্মার্ট, ও ভালো একটা শিক্ষিত, ভালো কাজ করতো, যে সে যেখানে কাজ করতো ওর কাজগুলো ভালো ছিল। তবে প্রায় আমার অনেক কলিগ, অনেক পিপুল, সবাই মানে আমাদেরকে নিয়ে একটু কটূক্তি করে কথা বলতো যে ভাই, এই যে কবিতা আপু আসতেছে, বা কবিতাকে বলতো যে কবিতা আপু এই যে ভাই আসতেছে, মানে নামেরও কেমন একটা মিল। আর বিশ্বাস করবেন কিনা জানি না, ওর যে রক্তের গ্রুপ ও পজিটিভ, আমারও ছিল ও পজিটিভ। ওর ছিল 3 ভাই 1 বোন, আমরাও 3 ভাই 1 বোন, মানে কি একটা মিল। তবে আমার বাড়ি সুনামগঞ্জ আর ওর বাড়ি ছিল দিনাজপুর। তো ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ওর মধ্যে আমার সাথে ছিল। তবে আমি এই জায়গাটাই ব্যর্থ, যে তারা আমি কোনোদিন বলতে পারি নাই যে কবিতা, যে আমি তোমার মন থেকে ভালোবাসি বা ভালো পাই। কারণ এই কথাটা আমি এই জন্যই বলি নাই, কারণ ও আমাকে ফ্রেন্ড ভাবতো। তো ওর যে জায়গাটা, ওর যে একটা বিশ্বাস আমার প্রতি যে আমি তার বন্ধু, অন্য কিছু না, বা বন্ধু হিসেবে ও আমাকে অনেক প্রায়োরিটি দিত, অনেক ভালোবাসতো বন্ধু হিসেবে, অন্য কিছু হিসেবে না। তারপর আমিও ওর বিশ্বাসটাকে ধরে রাখতে গিয়ে কখনো এইসব বিষয় বলিনি। আমিও তাকে তার বন্ধু হিসেবে আমি তার কাছে এতটুকুই প্রমাণ করতে চেয়েছি যে আমি তোমার বন্ধু, এবং সবচেয়ে বেস্ট, এবং তোমার ভালোটা আমি চাই, কখনো খারাপটা চাই না। তো ওর সাথে যে আমার আবেগপ্রবণ সময়গুলো, আবেগের যে সময়গুলো কেটেছে, তা অত্যন্ত স্মৃতি করে রাখার মতো। তবে আমার একটা ইচ্ছে ছিল যে কবিতাকে নিয়ে আমি এই জায়গাটা ঘুরবো। জানি না আল্লাহ কপালে রাখছে কিনা, যে কবিতাকে কি কখনো আমার এদিকে নিয়ে আসতে পারবো কিনা জানি না। ও একবার অবশ্য আমাকে বলছিল যে টাঙ্গুয়ার হাওড়ে নিয়ে যাবেন না আমাকে। তখন আমি মনে মনে ভাবছিলাম যে ওরে
আমাদের এদিকে নিয়ে আসবো। তো আমাদের এদিকে তো গ্রাম, গ্রামের এদিকে তো আর হচ্ছে শহরের মতো চলাফেরা করা যায় না, হুটহাট একটা মেয়েকে নিয়ে কিভাবে কি ইয়া করা যায় না। তো এরপরেও আমি চেষ্টা করব ওরে নিয়ে এই সব জায়গা ঘুরবো, ওরা দেখাবো, আর বাসায় নিয়ে এসে আমাদের এদিকে সবকিছু ওরা দেখানোর একটা ইচ্ছে আছে, যদি আল্লাহ ইচ্ছাটা পূরণ করে। তো তো মেয়েটি খুবই ভালো ছিল। আর আমার জীবনে কবিতা একটা আশ্চর্য এবং একটা উজ্জ্বল প্রদীপ। আচ্ছা, আমার জীবনে কবিতা কবিতার মতোই এসে গেছে, ছন্দে ছন্দে এবং কথার মিলে সবকিছুই লিপিবদ্ধ সিস্টেমে রয়ে গেছে। এরকম হয় না যে একটা বিষয়, যে আমার কবিতা আমার আলিঙ্গনে এসে ছুঁয়ে যাও আমার হৃদয়। তো এরকমই কখনো যেন ছুঁয়ে যায়, আবার কখনো যেন রেখে যায়, ঠিক এরকম। আমার এখনো মনে হয় না যে ওকে ছেড়ে আমি চলে আসছি। আমার মাঝে মাঝে মনে হলে আমি কল দিই, কথা বলি। খুবই মিষ্টি একটা মেয়ে। তো আজকে যদি আমার এই ভিডিওটা কবিতা কখনো দেখে, তো কবিতাকে আমি বলতে চাই যে আমি তোমার ফ্রেন্ড, আমি তোমার বন্ধু, ভালো একটা বন্ধু। আই লাভ ইউ কবিতা, বন্ধু হিসেবে। তো জানাবেন যে আসলে কমেন্টের মাধ্যমে আমার গল্পটা কেমন ছিল। তো ওরে নিয়ে কথা বলা আসলে শেষ করতে পারবো না, যদি ও ভিডিওটা দেখে। তো ও নিশ্চিত মানে মন থেকে বুঝতে পারবে যে কথাগুলো আমি যে সত্যি বলেছি কি না মিথ্যে বলেছি। সবগুলো কথা সত্য। ও আর একটা কি করতো, আমি এই যে চশমা ইউজ করতাম, আমার চোখে অ্যালার্জি ছিল। তো তো আমার চশমাটা ডাস্ট জমতো, আমি ইচ্ছে করে মুছতাম না। আমি চাইতাম যে কবিতা যে মুছে দিত আমাকে। এটা অ্যালকোহল, এই যে কাজ করেন ওই অ্যালকোহলটা চিনবেন, এটা কিন্তু মদ না, অ্যালকোহল। এটা হচ্ছে এই আপনার গ্লাস পরিষ্কার করার জন্য। আর একটা ইয়ে থাকতো, তো ছোট একটু ইয়ে থাকতো, হচ্ছে ছোট ছোট কাপড়ের টুকরো। তো আমার চশমাটা ও ক্লিন করে দিত একবার, প্রত্যেকটা দিন ও আমার চশমাটা ক্লিন করে দিত। আর আমি চোখে দিয়ে ওর হাতের ঘ্রাণ পেতাম। খুব একটা, আসলে কি বলবো, এত সুন্দর। এই যে ঢেউ দেখতেছেন না, বারবার তীরে এসে লাগতেছে। কবিতার প্রত্যেকটা কাজ, তার প্রত্যেকটা কথা আমার অন্তরে সেভাবে গেঁথে যেত। প্রত্যেকটা ঢেউ কিন্তু তীরে এসে গেঁথে যায়, পরে আর কোথাও যায় না, আবার একটা ঢেউ আসে। ঠিক এমনই, যেমন পাল ছাড়া নাওয়ের বুকে ঢেউয়ে ঢেউয়ে খেলা করে একটি গান ছিল না, ঠিক তেমনি যে ভালোবাসা ছাড়া বন্ধুর কাছে ঢেউয়ে ঢেউয়ে খেলা করে, মানে কবিতা এসে তার কথায় কথায় খেলা করে আমার অন্তরে। বিষয়টা ঠিক কেমন ছিল। তো ওরে নিয়ে বলবো যে আসলে খুবই ভালো একটা মেয়ে ছিল। এই পর্যন্ত ওর গল্প আর কত বলবো। যাই হোক, আমার তো আর গানের কণ্ঠ ভালো না, নয়তো একটা গান গেয়ে শোনাতাম এই পরিবেশে। তারপর দু একটা কলি বলি। পাল ছাড়া না বুকে ঢেউে ঢেউে খেলা করে, আকাশটাও দেখে মুদের গুনসুটি, পাহাড়ের দেউড়িতে ভালো খুঁজে এই গাছ ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এই গাছ ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। আসলে গানের কণ্ঠ আমার ভালো না, এরপরে একটা কলি গাওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, পরিবেশটা কিন্তু আসলেই শান্তির, একদম মনটা ফ্রেশ হয়ে গেছে। এই যে ব্যস্ততার শহরে, ব্যস্ততার গ্রামে, ব্যস্ততার যে একটা চলা, এই চলমান সময়ে ব্যস্ততা কি, প্রত্যেকটা ব্যস্ততা যেন কেটে যায়, প্রত্যেকটা ব্যস্ততা যেন হারিয়ে যায় এই শান্তি, এই যে একটা জায়গা। আমি কিন্তু আবার কবিতাকে নিয়েও এরকম কিছু জায়গায় গিয়েছিলাম, হচ্ছে মেঘনা নদীর যে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটার নিচের ওইদিকে গিয়ে ওরকে বসে নিয়ে
ওকে নিয়ে বসে গল্প করছিলাম। তো তখন এইভাবে নদী থেকে বাতাস আসছিল, ওইখানে অনেক ভালো লাগছিল। তবে ওর সাথে কিছু গল্প করছিলাম, গল্পগুলো আমার মন খারাপের ছিল, তখন এতটা ভালো লাগে নাই। তবে এই জায়গাটা আরো বেশি ভালো। তো ওই জায়গাটাও ভালো ছিল, খারাপ না, খারাপ আমি বলবো না। প্রত্যেকটা প্রাকৃতিক জায়গা, প্রাকৃতিক যে হাওয়া, প্রত্যেকটা প্রাকৃতিক জায়গায় যে একটা সৌন্দর্য, এটা হচ্ছে নিশ্চিত নিশ্চিত আরামদায়ক। এর কোনো বিকল্প কিছুই নেই। আপনি বলতে পারবেন না যে এখানে আরাম লাগে না, এখানে ভালো লাগে না। প্রাকৃতিক সৌন্দর্য, নোংরা কোনো পরিবেশ নেই। নোংরা পরিবেশ তো হচ্ছে নোংরা, যেটা ভালো না। কিন্তু প্রত্যেকটা এই যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সুন্দর পরিবেশ, এখানে আসলে শান্তি অবশ্যই মিলবে, অবশ্যই অবশ্যই মিলবে শান্তি। এছাড়া কোনো ইয়ে নাই। তো হোয়াটসঅ্যাপ গাইস, আমাদের ভিডিওর এই পর্যন্ত। আপনাদের এই যে পূর্বের অংশগুলো দেখে আসছেন, কেমন লাগছে আমি জানি না। তো আশা করি ভালো লাগবে, কারণ আমরা যে পরিবেশটাতে ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে মাইন্ড রিল্যাক্সিং একটা ভিডিও। হ্যাঁ, আমাদের ভিডিও টাইপটা হচ্ছে মাইন্ড রিল্যাক্স। আমরা চাই কেউ যেন দেখলে, আমাদের ভিডিওটা দেখে যারাই দেখবে তাদের যেন মনটা ফ্রেশ হয়ে যায়। কারণ হচ্ছে আপনারা যারা বাস্তবে আসতে পারেন নাই, অন্তত ভিডিওটা একদম বাস্তব, একদম ক্লিন, এখানে কোনো এডিটিং ছাড়া একদম যে ফ্রেশ ভিডিও আছে, আমরা এইভাবে ভিডিওটা করতেছি। তো আমরা চাই আপনারা আসেন এই কক্সবাজারে, এই যে ছোটো মিনি কক্সবাজারে। এখানে আসলে আপনাদের প্রাণ ঝুরিয়ে যাবে। কারণ হচ্ছে এটা এমন একটি জায়গা, এমন একটি প্লেস, হ্যাঁ, মানে আপনার হচ্ছে মনপুরা দ্বীপের মতোই বললেই। এখানে আছে কত সুন্দর মিনি বালু। এখানে হচ্ছে সরকারি কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার সম্পদ পড়ে আছে। তো এই এলাকার মানুষ আপনার হচ্ছে এই যে নদী থেকে বালু সংগ্রহ করে, তারপর হচ্ছে পাথর সংগ্রহ করে ওরা ওদের যে জীবিকা নির্বাহ করত। কিন্তু বর্তমানে স্বৈরাচার পতন হওয়ার পর থেকে আপনার হচ্ছে এই নদীটা বন্ধ দেয়া হয়ে গেছে। তো জানি না নদীটা আবার কবে খুলবে। তবে কষ্ট লাগে যারা দিনমজুরি খেটে খাওয়া মানুষ তাদের জন্য। কারণ এই যে নদীটা আছে, এই নদীটা থেকে যখন নদীটা চালু থাকতো, তখন মানে হাজার হাজার কোটি টাকার বিজনেস হতো, যেটা আপনাদের কল্পনার বাইরে। তো বর্তমানে নদীটা মানে বন্ধ হওয়ায় বর্তমানে এরকম লেনদেন হচ্ছে না। তো আমাদের যে এলাকার দিনমজুরি খেটে খাওয়া মানুষগুলা, ওনারা খুব কষ্টে আছে। কারণ হচ্ছে ওনাদের যে দিন রুজি রোজগার, ওনারা ইনকামের যে একটা পথ ছিল, হ্যাঁ, এই পথটাই কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে তো একটু কষ্ট হবেই। তো চলুন, একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি ওই যে ওইদিকে, ওই যে একদম মাথায়, একদম আপনাদের মন পুরো দ্বীপের মতো লাগবে ওই জায়গাটাতে গেলে। আমি 100% শিওর আপনাদের অনেক ভালো লাগবে ওই জায়গাটাতে গেলে। আসুন আমরা আস্তে আস্তে ওই জায়গাটাতে যাই। হ্যাঁ, আসুন আমরা আপনাদেরকে যে ওই যে দ্বীপটা আছে ওই দ্বীপটাতে নিয়ে যাই, আপনারা আমাদের সাথে থাকুন। চলুন আমরা আস্তে আস্তে পারে ওইদিকে যাই। হ্যাঁ, ওইদিকে গেলে করে ভিডিও বানাচ্ছি প্রাকৃতিক পরিবেশটা আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরার জন্য। হ্যাঁ, তো আমরা এত কষ্ট করতেছি শুধু আপনাদের জন্য। হ্যাঁ, আপনারা আসুন আমাদের সাথে, চলুন আমরা ওই সাইডটা গিয়ে দেখাই আপনাদেরকে, যেটা হচ্ছে পুরা মনপুরা দ্বীপের মতো। ওই যে দেখুন গাইস, কি সুন্দর একটা আকাশের যে পরিবেশ। হ্যাঁ, আর তারপর হচ্ছে দ্বীপ, মনপুরা দ্বীপ, সব কিছু মিলাইয়া হ্যাঁ অস্থির একটা পরিবেশ। আমাদের এই ব্লগিং ভিডিওটি জানি না কার কার সামনে যাবে, তাছাড়া হচ্ছে যাদের সামনেই যায় আমি আশা করি অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন। অন্তত লাইক না দেন, অন্তত একটা কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হচ্ছে বা পরিবেশটা কেমন। তাছাড়া হচ্ছে আপনারা কেউ কি এর আগে এখানে আসছেন কি না। হ্যাঁ, তো যদি কেউ এসে থাকেন তাহলে অবশ্যই
জানাবেন। এই যে দেখেন গাইস, আমরা একটা দ্বীপে যাচ্ছি, পুরা একদম একদম অস্থির একটা দ্বীপ, মানে মাইন্ড রিল্যাক্সের মতো একটি জায়গা। আপনারা আসেন, আপনাদের আপনাদের রিফ্রেশমেন্ট দরকার, আপনারা চলে আসুন সুনামগঞ্জের তাহিরপুরে। হ্যাঁ, তাহিরপুরে অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে আপনাদের মনকে ফ্রেশনেস করার জন্য হ্যাঁ অস্থির একটি জায়গা। তো এই জায়গাটি আপনি একবার যদি ঘুরে যান তাহলে অবশ্যই আপনার প্রশংসা করতে হবে এই জায়গাটি নিয়ে। আপনি যদি এই জায়গাটিতে একবার আসেন তাহলে অবশ্যই আপনার প্রাণ ঝুরিয়ে যাবে। এবং আমরা যখন কোনো ওই যে মজার খাবার খাই, হ্যাঁ ধরেন মজার ফুড জাতীয় কোনো জিনিস অথবা খাবার জাতীয় যে কোনো জিনিস, মজার খাবার খাইলে কিন্তু আমাদের যে জিভটা আছে, আমাদের জিভটা কিন্তু মজাটা লেগে থাকে। তো আমি এটাই বলবো, আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে আপনাদের এই ফিলটা সবসময় ইচ্ছা করবে যে এই জায়গাটায় যদি আবার ঘুরতে যাইতে পারতাম, ফ্রেশনেস হওয়ার জন্য। আপনারা যদি কেউ টেনশনে থাকেন, কেউ প্যারার মধ্যে থাকেন, তাহলে এই জায়গায় আসবেন, আপনাদের প্যারামুক্ত একটি দিন কাটবে। হ্যাঁ, এই জায়গাটাতে আসলে গাইস দেখুন কি সুন্দর জায়গা, দেখুন এই চারপাশটা কি সুন্দর জায়গা। উপরে কিন্তু আকাশ কি সুন্দর দেখা যাচ্ছে, নীল আকাশ, নীল আকাশের নিচে হচ্ছে মরুভূমির সমারোহ। হ্যাঁ, এখানে কিন্তু আবার সবুজ ঘাসও জন্মায়, এই যে আপনার হচ্ছে ইয়ার মধ্যে কিন্তু সবুজ ঘাসও জন্মায়। তো আপনারা এই যে এই পাশটা দেখুন, এই পাশটা দেখুন কি সুন্দর নদী। এখানে মানে কি বলবো ভাই, এখানে আসলে আমি আপনাদেরকে বাসায় বইলা বুঝাতে পারবো না এই জায়গাটার যে সৌন্দর্য, যে অবস্থান, এভরিথিং সবকিছু মিলাইয়া। কারণ হচ্ছে আপনার এই জায়গায় যে যিনি আসেন নাই কখনো, ওই জায়গা সম্পর্কে তার কোনো ধারণাও নাই, আইডিয়ার বাইরে এই জায়গাটা। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যদি সানগ্লাস চোখে দিয়ে দেখেন তাহলে তো এই জায়গার সৌন্দর্যটা পাবেন না, অবশ্যই আপনাকে সানগ্লাস খুলে দেখতে হবে। এই যে আমার এটা মনের কিউরিওসিটি থেকে বললাম, কারণ আপনি যখন একটা ব্ল্যাক সানগ্লাস লাগাবেন তখন কিন্তু আপনার দিনের যে আলোটা আছে, হ্যাঁ ওই আলোটা কিন্তু একটু ঘোলাটে দেখাবে, একটু অন্ধকার দেখাবে। যদি সানগ্লাস খুলে দেখেন তাহলে যে প্রাকৃতিক যে একটা আল্লাহ তাআলা যে আমাদেরকে চোখে একটা প্রাকৃতি দেখার জন্য একটা আলো দিয়েছেন, ওই আলোটা দিয়ে আমরা দেখলে অবশ্যই সেই জায়গা মনের মতো সৌন্দর্য, হ্যাঁ এবং সুন্দরভাবে দেখতে পারবো। তো এখানে আইসা আসলে কথা বলা শেষ হবার না। আপনার যদি ঘন্টার পর ঘন্টাও আমরা কথা বলি, তারপরেও এই জায়গা নিয়ে কথা বলা শেষ হবে না। তারপরেও কথা বলতেছি কি জন্য, আপনাদেরকে যে সুন্দর যে একটি জায়গা, প্রাকৃতিক যে সৌন্দর্য, হ্যাঁ ওই সৌন্দর্যে, হ্যাঁ আল্লাহ তাআলা যে এই এলাকায় এত সৌন্দর্য ফুটিয়ে উঠাইছেন, এই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি। কারণ আপনারা হয়তো এই জায়গার বিষয়ে অনেকে জানেন না, অথবা অনেকে আসেন নাই এখানে। সো এই কারণে আমি বলতেছি যে আপনারা আসুন, অন্তত একবার হইলেও ঘুরে যান এই এলাকাগুলোতে। কারণ হচ্ছে ঘুরে যদি না যান তাহলে তো ওই এলাকার বিষয়ে আপনার ধারণা নাই, সৌন্দর্য নাই। কিন্তু আমরা হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধারণা দিচ্ছি এই যে এলাকাটা, এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা এর বিষয়ে। হ্যাঁ, আপনারা যদি কক্সবাজার যান, সব কিছুর আপনার মালামাল বলেন, পানি বলেন, এভরিথিং, খাবার, হ্যাঁ ফুড জাতীয় এভরিথিং সব কিছু কিন্তু অনেক দাম। তো আমাদের সুনামগঞ্জে আসলে আপনাদের এত দাম দিয়ে মালামাল কিনতে হবে না, সব কিছু মিলাই আর কি। এখানে বাজারে যে দাম দর আছে ওই দাম দরেই পাবেন। হ্যাঁ, স্টপ কর। তো আমি আসলে একটা কথা বারবার হয়তো মিস্টেক করতেছি, যে আপনার হচ্ছে ওই যে আপনার চঞ্চল চৌধুরীর যে মুভিটা করছিল মনপুরা, এই মুভিটা মেবি মনপুরা দ্বীপ একটা, আসলে মনপুরা ছবির যে নামের অনুসারে সবাই হ্যাঁ বলে ফেলছিল। তবে ওই দ্বীপটার নাম মেবি মনপুরা দ্বীপ না, ওই দ্বীপটার নাম মেবি হচ্ছে মায়াদ্বীপ। হ্যাঁ, তো মায়াদ্বীপে আসলে মনপুরা মুভি করার পরে ওই দ্বীপটা আমাদের যে জনগণ সবাই মনপুরা ছবির নাম অনুসারে ওই দ্বীপটার নাম বলে ফেলতেছে যে
মনপুরা দ্বীপ, কিন্তু প্রকৃতপক্ষে ওই দ্বীপটার নাম হচ্ছে কিন্তু আপনার মায়াদ্বীপ। তো ওই মায়াদ্বীপটা আমি সঠিক জানি না, তবে আমার ফ্রেন্ড যে আমার ভিডিওতে যে আছে, হ্যাঁ, আমার ভিডিওর বেশিরভাগ অংশে যে আছে, সে কিন্তু জানে ওই দ্বীপটায় ঘুরে আসছে। ওই দ্বীপটার নাম মেবি সঠিক হচ্ছে মায়াদ্বীপ। তো আমি আসলে জানি না, প্লাস হচ্ছে আমি যাইও নাই। তো সে তার মুখ থেকে যেটা শোনা যে ওই দ্বীপটা কোথায় পড়ছে বা কোন দিকে পড়ছে, আমি যতটুকু জানতাম যে ওইটা নাকি বরিশালে ভোলার দিকে পড়ছে, কিন্তু আমি হয়তো ভুল ছিলাম, রং ছিলাম। কিন্তু ওই দ্বীপটা মেবি ইয়াতে পড়ছে, কি জানি বলে, ঢাকার যে নারায়ণগঞ্জের এইদিকে, হ্যাঁ, নারায়ণগঞ্জের ভিতরে মেবি পড়ছে। তো ওই দ্বীপটাও কিন্তু আসলে খুব সুন্দর, যারা গিয়েছে তারা হয়তো জানে। কিন্তু মুভি করার ক্ষেত্রে আমি কিন্তু মিডিয়ার লোক, সো মুভি করার ক্ষেত্রে আসলে একটা ছোট দ্বীপকে কিভাবে যে প্রেজেন্ট করা লাগে সুন্দরভাবে মানুষকে ধরে রাখার জন্য, ওইটা কিন্তু আমরা জানি, প্লাস হচ্ছে আমি নিজেও জানি। হ্যাঁ, কারণ হচ্ছে ছোট ছোট দ্বীপগুলারে মানুষ কিভাবে সুন্দর করে শুটিং করার জন্য সাজাইয়া ওইটারে আপনার কাছে এমনভাবে উপস্থাপন করে যে মানে আপনার দেখার মতোই, হ্যাঁ, দেখার মতোই অবস্থা। আপনি হচ্ছে এই যে আমরা যে আজকে দ্বীপটা দেখাইতেছি, যে এলাকাটা দেখাইতেছি, দেখেন আমরা কিন্তু জুম আউট করে দেখাইতেছি, এটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য, কোনো কিছু সেট আপ করা হয় নাই, এটা প্রাকৃতিকভাবেই সৌন্দর্য। এই প্রাকৃতিক কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই যে ওই পাশে পাহাড় দেখাইতেছে, এই পাশে বালুর মাঠ আছে, হ্যাঁ, মানে মরুভূমির মতো। পরে আবার এই যে বালুর সাইড, ওই পাশে আছে নদীর এই সাইডটাতে আপনার হচ্ছে কক্সবাজারের মতো ঢেউ খাচ্ছে, পানি খাচ্ছে, হ্যাঁ, মানে ঢেউ, মানে দুলতেছে। আবার দেখেন নদীর মাছ দিয়া, হ্যাঁ, ওই যে গ্রামীণ পরিবেশে মানুষ যাচ্ছে, হ্যাঁ, ওনারা হয়তো কোথাও গিয়েছিল, ঘুরতে গিয়েছিল কোনো আত্মীয়র বাসাতে, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে কি যে আপনার হচ্ছে যদি আপনি গ্রামীণ পরিবেশে না আসেন, তাহলে যে ওই যে কেমিক্যালবিহীন যে বাতাস, কেমিক্যালবিহীন যে সৌন্দর্য, এটা কিন্তু আপনি শহরে বসে দেখতে পারবেন না। আপনার যদি কেমিক্যালবিহীন, বায়ু দূষণ মুক্ত বাতাস নিতে চান, তাহলে সেটা কিন্তু আপনি গ্রাম সাইডগুলোতে আসতে হবে, এই সাইডগুলোতে আসতে হবে। তো বিষয়টা হচ্ছে এই, যদি শহরে আপনি যদি আপনারা যদি শহরে বৈশা এই যে পাকা দালান করে বৈশা, হ্যাঁ, 10তলা 20তলা বিল্ডিং এর উপরে বৈশা চিন্তা করেন যে আপনি কৃত্রিম বাতাস খাবেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, সেটা কিন্তু আপনাদের পক্ষে সম্ভব না। সেটা যে কৃত্রিম যে আল্লাহ তাআলা যে প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক যে বায়ু, প্রাকৃতিক যে আপনার হচ্ছে বাতাস, হ্যাঁ, সৌন্দর্য, ওইটি কিন্তু আপনার এনজয় করতে হলে আপনাকে গ্রামের সাইডে আসতে হবে। হ্যাঁ, আমাদের এখানে সুন্দর, এটা আমরা বলতেছি, আপনাদের এদিকেও গ্রামের সাইডগুলো সুন্দর থাকতেই পারে, কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা প্রেজেন্ট করতেছি আমাদের যে এলাকায় সৌন্দর্যটা আছে, আমাদের যে, হ্যাঁ, সাইডগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন, ঢেলে দিয়েছেন, হ্যাঁ। তো আমরা আমাদেরগুলো আমরা তুলে ধরতেছি। তবে এর থেকে হয়তো অন্যান্য আপনাদের সাইটগুলোতে সুন্দর জায়গা থাকতে পারে, যদি থাকে অবশ্যই আমাদের জানাবেন। আর বিশেষ করে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ইনভাইট করবেন আপনাদের এলাকায়, কারণ আমরা ইনভাইট দিলে হয়তো আমরা জানতে পারবো যে এই জায়গায় আমাদের এই প্লেসগুলোর চাইতে সুন্দর জায়গা আছে। কারণ হচ্ছে আপনাদের যে এলাকায় সৌন্দর্য আছে, আপনারা যদি ওইগুলো আমাদের সামনে না তুলে ধরেন, আমরা যেভাবে প্রেজেন্ট করতেছি এভাবে যদি প্রেজেন্ট না করেন, তাহলে তো আমরা কি, তো তা পুরা বাংলাদেশের কেউ জানতে পারবে না। শুধু ওই এলাকার আশেপাশে যারা আছে, গ্রামের মানুষ যারা আছে, ওইখানের স্থানীয় যারা আছে, শুধু তারাই জানবে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনাদেরকে ওই জায়গাগুলো তুলে ধরতে হবে পুরা ওয়ার্ল্ড ওয়াইড, আপনাদের ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। তবে আমি মনে করি বিশেষ করে যারা জেন্টলম্যান, হ্যাঁ, যারা বুঝেন, শিক্ষিত মানুষ, তারা ইউটিউবে দেখে বেশি। কারণ হচ্ছে ইউটিউবে আসতে হলে
আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া ইউটিউবে সাকসেস হওয়া যায় না। আপনি যত পরিশ্রম করবেন ইউটিউব কিন্তু আপনাদের চ্যানেল বলেন, আপনাদের ভিডিও বলেন, আমরা মানুষের সামনে পৌঁছায় দেব, আমরা অটোমেটিকলি রিচ করে দেব। তো আপনাদেরকে অর্গানিক দিতে হবে, ভিডিও বানাতে হবে, আপলোড করতে হবে, সেগুলো অবশ্যই ইউটিউবে আপলোড করতে হবে। বেশি বেশি করে ইউটিউবে কাজ করেন, ইউটিউবে ভিডিও আপলোড করেন, সব কিছু মিলাইয়া। তো অবশ্যই ইউটিউব আপনাদেরকে খালি হাতে ফেরত দিবে না। আপনাদের পরিশ্রম করলে সেটাও বৃথা হবে না আশা করি। তো আমি বর্তমানে যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সবচাইতে আমি বেস্ট মনে করি ইউটিউবকেই। তো আপনারা সবসময় ইউটিউবে বেশি বেশি করে ভিডিও ছাড়বেন, নিজস্ব ভিডিও ছাড়বেন, রিয়েল কন্টেন্ট ছাড়বেন, অর্গানিক কন্টেন্ট ছাড়বেন। তো অনেক কিছু আপনাদেরকে দেখাইলাম, অনেক কথা বললাম। তো দিন শেষে সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কে কোথায় থেকে দেখতেছেন সেটিও জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমাদের ভিডিওটা হচ্ছে আসলে শেষের দিকে, তো চলেন সামনের দিকে যাই। তো সামনের দিকে আস্তে আস্তে যাইব, আর মনে করেন আপনাদেরকে আরো একটু সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। এক কথায় বলতে পারেন যে আপনাদেরকে আরেকটু পক পক বক বক শোনাবো আর কি, এই আর কি। তো আপনাদেরকে আরো একটু সময় কিছু গল্প শোনাই বা কিছু কথা। তো এই বিষয়টা হচ্ছে আসলে এই দিকটা আসলে অনেক সুন্দর। তো আপনারা যারা এদিকে আসবেন বা এসেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা আসেন নাই তাদেরকে আসলে আমি বলতে চাই যে কোনো একদিন যদি সুযোগ পান ঘোরাঘুরি করার, তবে এই দিকটাতে আসবেন। তো শেষের দিকে আজকে আমাদের এই ভিডিওটার তো কেমন হয়েছে একটু কমেন্ট করবেন। আমাদের ভিডিওটা, আমার যে ফ্রেন্ড সে অনেক স্ট্রাগল করতেছে আসলে এই বিষয়গুলো নিয়ে, যে মানুষকে যাতে সুন্দর বিষয়গুলো সে আসলে সুন্দর জায়গাগুলো সুন্দর করে তাদের মধ্যে পৌঁছে দিতে পারে, যারা আসলে ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণ করতে খুবই ইচ্ছুক, ভ্রমণ করতে ভালোবাসেন, তাদের কাছে তুলে দেওয়ার জন্য আসলে আমার ফ্রেন্ড আরো অনেক আগ থেকে মানে কাজ করতেছে। আমার ফ্রেন্ডের আসলে সে ওই যে এই লাকমা, এরপরে আছে যে সিলেট সাদা পাথর, এরপরে শাহজালাল, যে আমাদের রাহমাউল্লাহ শাহজালালি যে একটা মাজার, ওইখানে বা বিভিন্ন জায়গায় আমার ফ্রেন্ড ঘোরাঘুরি করে। তো ওইসব বিষয়ে সে আসলে সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করে, যাতে যে বাহিরের আমাদের যে আমাদের বিভাগের যারা আছেন তারা তো সবই জানেন যে আসলে সিলেট কি কি আছে, সুনামগঞ্জ কি কি আছে, বা সুনামগঞ্জে কোন কোন জায়গাগুলো সুন্দর, সবকিছু জানেন। তো আমার ফ্রেন্ড একটা চেষ্টাই করে যে সে নিজেও একজন যে ভ্রমণ পিপাসু, ভ্রমণ করতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, ঘোরাঘুরি করে। তো আমার ফ্রেন্ডের একটা ইচ্ছা যে যারা আমার মতো ঘোরাঘুরি করতে ভালোবাসে, ভ্রমণ পিপাসু, তাদের কাছে আমি সেই সব জায়গা তুলে ধরতে চাই যারা ওই জায়গাগুলোতে গেলে যেন মনস্তান্ত্রিক শান্তি খুঁজে পায়, মনের একটা শান্তি খুঁজে পায়। দিন শেষে মানুষ কিন্তু মূলত একা, প্রত্যেকটা মানুষই একা, আর প্রত্যেকটা মানুষেরই দুটো দিক আছে, তার একটা পার্সোনাল দিক আর একটা হচ্ছে মানুষের কাছে যে একটা প্রেজেন্টেশন করার মতো দিক। তো প্রেজেন্টেশন করার মতো দিকটা তো আসলে সবাই আমরা অভিনয় করে বলি। যদি কখনো একটা মানুষ জিজ্ঞেস করে ভাই আপনি কেমন আছেন, আমার মনে হয় না কেউ বলে যে ভাই আমি খারাপ আছি, আমি ভালো নাই। গুরুতর ঝামেলা যদি থাকে, যে মনে করেন যে ওর একটা ভাই অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ না করুক কারো যেমন এমন হয় না, তো আমি একটা
এক্সাম্পল দিতে চাচ্ছি আর কি, অ্যাক্সিডেন্ট করছে বা বাবা অ্যাক্সিডেন্ট করছে বা মা অ্যাক্সিডেন্ট করছে বা ও নিজে অ্যাক্সিডেন্ট করছে, তখন তো সে ভালো থাকার কথা না, বা অসুস্থ সে, তখন তো সে ভালো থাকার কথা না। কিন্তু যদি মানুষটা ভালো চলতেছে, ভালো, ওরে জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, ও যদি বলে ভালো, আসলে সে ভালো নাই। কারণ পৃথিবীর কোনো ব্যক্তিই ভালো নাই। তবে এটাকে মানিয়ে নিতে হয়, স্যাক্রিফাইস, যে বিষয়টা বলতে হয় যে হ্যাঁ আমি ভালো আছি। যিনি যে জায়গায় থাকেন না কেন, প্রত্যেকটা মানুষ যে জায়গায়, আমার জায়গা থেকে আমি কিন্তু একেবারে পারফেক্ট ভালো নেই, আমি ভালো নেই। প্রত্যেকটা মানুষই আমরা অভিনয় করি যে হ্যাঁ আমরা ভালো আছি। তবে এই যে ভালো নেই, সত্যি কিন্তু প্রত্যেকটা মানুষ ভালো নেই। তবে ভালো থাকার জন্য মাঝে মাঝে ঘোরাঘুরি করা আবশ্যক। এই যে আজকে এখানে আসলাম, আমার ফ্রেন্ডের সাথে মনটা ফ্রেশ হয়ে গেল। অনেক চিন্তা, অনেক চলাফেরার খাতিরে অনেক চিন্তা থাকতে পারে, বা অনেক ব্যক্তিগত কাজ বা অনেক ব্যস্ততা থাকে না, সবার তো আর জীবনটা একরকম না। অনেকের জীবনে অনেক ব্যস্ততা, অনেক ত্রুটি, অনেক ডিপ্রেশনের মধ্যে অনেকেই দিন কাটছে। তো সবকিছু মিলিয়ে প্রাকৃতিক পরিবেশে আর সৌন্দর্যে যদি আসেন, আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারি যে আপনি ওইখানে আসার পরে যতটুক সময় থাকবেন, ততটুক সময় হয়তো আপনি শান্তি লাভ করবেন, আর ততটুক সময় আপনি বলতে পারবেন হ্যাঁ আমি ভালো আছি, আমি একটু শান্তিতে আছি। কিন্তু অন্যথায় যখন আপনি আপনার ভিতরের জগতে চলে যাবেন, পার্সোনাল দিক থেকে আসলে কেউই ভালো নেই। তো যাই হোক, বলতে বলতে একেবারে আমি কিছু গভীরেই চলে যাচ্ছিলাম কথাবার্তা। জানি না কার কেমন লাগবে কথাগুলো। তবে ভাই বাস্তব একটা, দিন শেষে মানুষ কিন্তু একা। এটা আমার এক রুমমেট বলতো, বারবার সে একই ক্যাপশন লিখতো তার ফেসবুকে, যখন সে পিক আপলোড করতো তখন একই ক্যাপশনে একই কথা সে বারবার বলতো যে দিন শেষে মানুষ মূলত একা। আসলে আসলে বিষয়টা এমনই যে দিন শেষে মানুষ মূলত একা। তো আমিও অনেক ভিডিও করতাম, ফেসবুকে আপলোড করতাম, কিছু ফানি ভিডিও করছিলাম, ফান টান করতাম, আবার কিছু ইমোশনাল কথাবার্তাও বলতাম। তো আসলে একটা সময় দেখা গেছে যে ব্যক্তিগত কাজের জন্য বা সাংসারিক বা পারিবারিক যে বিষয়টা আছে না, ওই দিকটা বিবেচনা করার পর আসলে তেমন সময় হয় না যে আসলে ভিডিও করব বা প্রতিদিন পেজে বা আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে আমি ভিডিও আপলোড করব বা ছবি আপলোড করব, সময় হয় না। প্রত্যেকটা মানুষই এমন। কিন্তু যারা প্রফেশন কন্টেন্ট ক্রিয়েটর, মানে যে এটার উপর উনি নির্ভর করে চলতেছেন, ওনারা তো প্রত্যেকদিন ভিডিও করে, ভিডিও ছাড়ে, ওইভাবে আর কি। আর যারা হচ্ছে যে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না করে তৈরি করব, তো আমার ফ্রেন্ড মূলত ওই জগতেরই একজন। সে মিডিয়ায় অনেক কাজ করেছে, সে মোশাররফ করিম, যে উনি তো একজন প্রবীণ অভিনেতা, ওনার সাথেও কিছু কাজ করার সুযোগ হয়েছিল আমার ফ্রেন্ডের। এরপরে হচ্ছে কেয়া পায়েল, এরপরে হচ্ছে আর আমি মেবি এগুলার নাম তেমন একটা জানি না, মানে অনেকেরই সাথে হয়েছে। এবং আমার বন্ধু খুব কাছ থেকে দেখেছে, তাদের কাজ দেখেছে এবং কিভাবে অ্যাপ্রিসিয়েট করে যে আসলে কাজগুলোকে কিভাবে করতে হয়। আসলে আমার ফ্রেন্ড এই বিষয়ে অনেক অভিজ্ঞ বলতে পারেন। আমিও ভিডিও কিভাবে তৈরি করে বা কিভাবে কথা বলতে হবে বা কিভাবে কি করতে হবে না হবে, আসলে আমিও কিন্তু বেশি তেমন একটা মানে বুঝি না বললেই চলে। যা আমার এই যে ভিডিও আপলোড করার ক্ষেত্রে যাই যতটুকুই, মানে যে মিডিয়া জগতের ক্ষেত্রে একই, সবটুকুই আমার এই ফ্রেন্ডের কাছ থেকে শেখা। বিভিন্ন বিষয়, শুধু এই বিষয় না, চলার ক্ষেত্রে অনেক বিষয় ফ্রেন্ডের সাথে শেয়ার করি বা ফ্রেন্ড আমার সাথে শেয়ার করে। হ্যাঁ, তো সবচেয়ে বেস্ট একটা ফ্রেন্ড আর কি আমার। তো এই জায়গাটায় আসবেন, আসলে অনেক শান্তি লাগবে। এখন তো হচ্ছে সূর্য ডোবার সময় হয়ে যাচ্ছে, আকাশটা ভারী গাঢ় কালো হয়ে যাচ্ছে, মেঘ, সম্ভবত বৃষ্টি হবে। এখানে যদি আপনি বৃষ্টিতে ভিজতে পারেন আরো বেশি ভালো লাগবে। আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে এবং মানুষগুলো আস্তে 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 নিড়ে চলে যাচ্ছে, মানে বাড়িতে আসতেছে, বাড়িতে
সবাই সবার বাড়িতে যাচ্ছে। এখন কিন্তু আরো বেশি ভালো লাগতেছে, এই যে ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছে। তো সবকিছু মিলিয়ে এই যে শান্তির একটা জায়গায় আজকে কিন্তু আমার আসার কোনো উদ্দেশ্য ছিল না। আমার ফ্রেন্ড আমাকে কল করলো যে মনটা তেমন একটা ভালো নেই, একটা জায়গায় যাব আর কিছু ভিডিও করে যে আমার যে অডিয়েন্সরা আছে তাদের কাছে মানে আমি এগুলো পৌঁছে দিতে চাই, যে আসলে আমি যে যে জায়গাগুলোতে মানে সৌন্দর্য বা মানুষ ভ্রমণ করতে ভালোবাসে সেই জায়গাগুলোকে প্রেজেন্ট, ওই কারণে আর কি আসা। তো বৃষ্টি চলে আসতেছে, দেখতেই পারতেছেন যে আসলে একেবারে বেশি বাতাস বইতেছে। তো আমাদের বাইকটা একটু দূরে, তো আমরা আসবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এদিকে আসেন, হ্যাঁ যদি এদিকে আসেন আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঙ্গ দেব এবং এই দিকটাতে নিয়ে ঘুরাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।